স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ এই দুয়ের মধ্যে তফাৎ ঠিক কোন জায়গায় এই নিয়েই আমাদের আজকের আলোচনা। স্বাগত রিচ লার্নিং ম্যাটার্স চ্যানেলে। স্কুলে যারা ইংরেজি ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ে থাকে এবং তাদের মধ্যে যারা ইংরেজিতে লিখিত পরীক্ষায় বেশ ভালো নম্বর পায়, তাদের কারো কারো ধারণা থাকে যে ইংরাজিতে আমি যখন ভালো তখন ইংরাজিতে কথা বলতে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু বাস্তবে সেটা হয় না। ইংরাজিতে লেখা আর কথা বলা দুটো এক ব্যাপার নয়। আজকের আলোচনা একটা সুন্দর উদ্ধৃতি দিয়ে শুরু করা যাক, যে কথাটি যথার্থ গুরুত্বপূর্ণ। If we spoke as we write, we should find no one to listen. If we wrote as we speak, we should find no one to read. এটার বাংলা ভাবার্থ এই যে আমরা যদি লেখার মতো কথা বলি তাহলে শোনার জন্য কাউকে খুঁজে পাবো না, আর যদি কথা বলার মতো করে লিখি তাহলে পড়ার জন্য কাউকে পাবো না। প্রত্যেক ভাষারই দুটো রূপ আছে, বাচন রূপ অর্থাৎ আমরা যেভাবে কথা বলে থাকি, এবং লিখন রূপ যেভাবে লিখে থাকি। এই দুটো আলাদা। এবার আমরা দেখি যে একটা ভাষায় কথা বলা এবং সেই ভাষায় লেখা, এই দুটোর মধ্যে মিল এবং অমিল কোথায়। এটা যদিও সব ভাষার ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য, কিন্তু আমরা যেহেতু এখানে ইংরাজি ভাষা নিয়ে আলোচনা করছি, সেজন্য ইংরাজির পরিপ্রেক্ষিতে আমরা এই কথাগুলো বলবো। প্রথমে আমরা দেখি ইংরাজি ভাষা লেখার জন্য আমাদের কি কি জানা প্রয়োজন। ভাষার জন্য প্রথমেই প্রয়োজন শব্দ ভাণ্ডার অর্থাৎ ভোকেবুলারি। আপনি তৃষ্ণার্ত হয়ে পড়েছেন এবং ইংরেজিতে লিখতে চাইছেন যে আপনি জল চান। এক্ষেত্রে তিনটে ইংরাজি শব্দ অন্তত আপনাকে জানতেই হবে। আই ওয়ান্ট ওয়াটার। মনে রাখতে হবে ইংরাজিতে কথা বলার জন্য গোটা একটা ডিকশনারি মাথায় রাখার দরকার নেই। একটা ডিকশনারিতে প্রায় 6 লক্ষ শব্দ আছে, কিন্তু কথা বলার জন্য আপনার কম বেশি 40,000 শব্দ জানলেই চলবে। আর এর মধ্যে প্রায় 30,000 শব্দ খুব সাধারণ শব্দ, যেগুলো আপনার ইতিমধ্যেই জানা আছে। ভোকেবুলারির পরে যেটা জানার প্রয়োজন সেটা হলো গ্রামার, অর্থাৎ বাক্য গঠনের একটা নির্দিষ্ট নিয়ম। ইংরেজিতে যেমন ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব সাধারণত বাক্যের মাঝখানে বসে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, টাইগার্স ইট ম্যান। কিন্তু আবার বাংলার ক্ষেত্রে ক্রিয়াপদ সাধারণত বাক্যের শেষে বসে, যেমন বাঘ মানুষ খায়। এক্ষেত্রে খায় ক্রিয়াপদটি শেষে বসেছে। এখানে যদি আপনি ইংরাজির মতো ক্রিয়াপদটি মাঝখানে বসিয়ে দেন তাহলে বাক্যটার অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে। বাঘ খায় মানুষ। সুতরাং যে ভাষায় গ্রামার যেরকম সেটা আপনাকে বজায় রাখতেই হবে। এতক্ষণ পর্যন্ত এসে আপনি নিশ্চয়ই ভাবছেন ক্রিয়াপদটিকে অন্য স্থানে বসালে বাক্যের অর্থ বদলে যাবে, এই ব্যাপারটা তো স্বাভাবিক। কিন্তু বাঘ মানুষ খায় এই বাক্যটিকে আপনি সংস্কৃত ভাষায় অনুবাদ করে ক্রিয়াপদটিকে যেখানেই বসান না কেন, অর্থাৎ বাক্যের সামনে, মাঝে বা শেষে, সব ক্ষেত্রেই সম্পূর্ণ বাক্যের অর্থ একই থাকবে। সুতরাং বোঝা যাচ্ছে সংস্কৃত ভাষার গ্রামার আবার অন্যরকম। অতএব সিদ্ধান্তে আসা গেল যে ইংরাজি ভাষা লেখার ক্ষেত্রে ভোকেবুলারি এবং গ্রামার এই দুটো জানলেই আপনি ভাষাটি যথেষ্ট ভালোভাবে লিখতে পারবেন। কিন্তু ইংরেজি ভাষাটি বলার ক্ষেত্রে আপনাকে আরও যেগুলো জানতেই হবে সেগুলো হলো প্রোনাউন্সিয়েশন, কন্ট্রাকশন, স্ট্রেস, ইন্টোনেশন। স্বাভাবিকভাবেই ইংরেজি ভাষা বলার ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন খুব জরুরি। একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে ইংরেজি ভাষায় লেখার জন্য মাত্র 26টা অক্ষর বা চিহ্ন ব্যবহার করা হলেও কথা বলার জন্য প্রয়োজন হয় প্রায় 44টা পৃথক ধ্বনি বা সাউন্ডের। ইংরেজি ভাষার একটা বিশেষত্ব হলো এই যে এই ভাষাটিতে প্রায় একই ধরনের উচ্চারণ হয় এমন শব্দ প্রচুর আছে।
সেই জন্য নবীন শিক্ষার্থীদের পক্ষে উচ্চারণের কৌশল প্রথমেই রপ্ত করাটা প্রয়োজন। একবার রপ্ত হয়ে যাওয়া উচ্চারণকে পরিমার্জন করা বেশ কঠিন ব্যাপার। চার্টে দেওয়া উদাহরণগুলি লক্ষ্য করুন। অ্যাজ, অ্যাজ, ওয়েট, ওয়েট, আইস, আইস, লেট, রেড, উইন্ড, ওয়াইন্ড। এর মধ্যে কিছু আছে যাদের মধ্যে উচ্চারণের তফাৎ অতি সূক্ষ্ম। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে ইংরেজিতে একক ধ্বনিগুলো ভালোভাবে জানার কেন প্রয়োজন সেটা এই শেষে দেওয়া উদাহরণটির সাহায্যে বুঝিয়ে বলছি। প্রথমে বাঁ দিকে শব্দটির উচ্চারণ সিট, তারপরে ডান দিকে শব্দটির উচ্চারণ শিট। সুতরাং বুঝতেই পারছেন সামান্য একটু শব্দের তফাতে দুটো শব্দ আলাদা শব্দ হয়ে যাবে। সুতরাং ইংরাজি ভাষা লেখার সময় প্রোনাউন্সিয়েশন সঠিক না জানলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু ভাষাটি বলার ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। এবার আলোচনা করব কন্ট্রাকশন। ইংরেজি ভাষা বলার সময় আমরা অনেক সময়ই একটা দুটো ধ্বনি বাদ দিয়ে বলে থাকি। এতে ভাষাটি দ্রুত বলার সুবিধা হয়। এটাকে বলা হয় কন্ট্রাকশন। যেমন ইউ আর ওয়েলকাম, আমরা সাধারণত বলি না ইউ আর ওয়েলকাম। আরেকটি বাক্য ধরা যাক, ওয়েল দ্যাটস ফ্যান্টাস্টিক। এরপর আমরা কথা বলবো ইংরাজি ভাষায় স্ট্রেস নিয়ে। স্ট্রেস হলো কোনো শব্দ বা বাক্য বলার সময় বিশেষ স্থানে জোর দেওয়া বা বল প্রয়োগ করা। এই স্ট্রেস দু ধরনের হতে পারে, ওয়ার্ড স্ট্রেস আর সেন্টেন্স স্ট্রেস। প্রথমে বলি ওয়ার্ড স্ট্রেস। ছবিতে এই স্ট্রেস দেখানো হচ্ছে নির্দিষ্ট সিলেবলের আগে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে। ওয়ার্ড স্ট্রেস সাধারণত নির্দিষ্ট অর্থাৎ ফিক্সড। আপনি কোনো ইংলিশ ডিকশনারি থেকে কোন শব্দের স্ট্রেস কোথায় সেটা জেনে নিতে পারেন। এই পর্যন্ত আলোচনা শুনে আপনার কৌতূহলী মন বলতে পারে যে এই স্ট্রেস কি খুব প্রয়োজনীয়? বাংলা ভাষায় ওয়ার্ড স্ট্রেস বা বলের তেমন প্রয়োগ নেই, কিন্তু ইংরেজি ভাষায় স্ট্রেস অত্যন্ত জরুরি। একটা সহজ উদাহরণের সাহায্যে ব্যাপারটি ভালো করে বুঝে নেওয়া যাক। ইংরেজিতে ফটোগ্রাফ শব্দটি উচ্চারণের সময় স্ট্রেস দেওয়া হয় প্রথম সিলেবলে, কিন্তু ফটোগ্রাফার শব্দটি উচ্চারণের সময় স্ট্রেস দেওয়া হয় দ্বিতীয় সিলেবলে। এইবার ধরুন আপনি কোনো ইংলিশ মুভি বা নিউজ দেখছেন যেখানে বক্তা তার কোনো একটা বাক্যে এই দুটো শব্দের কোনো একটা ব্যবহার করেছেন। আপনার বুঝতে অসুবিধা হচ্ছে বক্তা ফটোগ্রাফ বললেন না ফটোগ্রাফার বললেন। তখন এই স্ট্রেসের উপর ভিত্তি করে আপনি সহজেই বুঝতে পারবেন বক্তা কোন শব্দটি ব্যবহার করেছেন, এবং তার উপর নির্ভর করে আপনি বক্তার বাক্যটি সহজেই বুঝে নিতে পারবেন। এবার সেন্টেন্স স্ট্রেস। সেন্টেন্স স্ট্রেস হলো একটা বাক্যের মধ্যে কোনো বিশেষ একটা শব্দের উপর জোর দেওয়া। অলিভিয়া ফোনড মি ইয়েস্টারডে, অন্য কেউ নয়, অলিভিয়া আমাকে ফোন করেছিল। প্রথম ক্ষেত্রে অলিভিয়ার উপর জোর দেওয়া হয়েছে। অলিভিয়া ফোনড মি ইয়েস্টারডে, দ্বিতীয় ক্ষেত্রে ফোন শব্দটির উপর জোর দেওয়া হয়েছে। অলিভিয়া ফোনড মি ইয়েস্টারডে, তৃতীয় ক্ষেত্রে আমাকে এই শব্দটির উপর জোর দেওয়া হয়েছে। অলিভিয়া ফোনড মি ইয়েস্টারডে, চতুর্থ ক্ষেত্রে কখন ফোন করেছিল সেই সময়ের উপর জোর দেওয়া হয়েছে। বাংলা ভাষাতেও সেন্টেন্স স্ট্রেসের ব্যবহার আছে। যেমন তুমি কি খাবে, তুমি কি খাবে,
লক্ষ্য করে দেখুন এই কি শব্দটির উপর জোর দেওয়া এবং না দেওয়ার উপর নির্ভর করে বাক্যটির অর্থ সম্পূর্ণ বদলে যাচ্ছে। এরপরে আসছে ইন্টোনেশন। ইন্টোনেশন হলো বাক্যটিকে আপনি কী রকম সুরে বলছেন এর উপর নির্ভর করে বাক্যের অর্থ বদলে যেতে পারে, অথবা আপনার মনের অন্তর্নিহিত ভাব প্রকাশ পেতে পারে। নবীন শিক্ষার্থীরা ইন্টোনেশনকে সেন্টেন্স স্ট্রেসের সাথে গুলিয়ে ফেলতে পারেন। আমরা এখানে চেষ্টা করছি পরিষ্কারভাবে বুঝিয়ে বলার। ধরা যাক এই বাক্যটা, When is the next train time? এখানে ফলিং টোন ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বাক্যে আর ইউ গোয়িং, এখানে রাইজিং টোন ব্যবহার করা হয়েছে। এইবার একটা উদাহরণ দিচ্ছি যাতে পরিষ্কার বোঝা যাবে ভাষায় ইন্টোনেশনের গুরুত্ব কতটা। ধরা যাক এই বাক্যটা, ইউ আর গোয়িং। এই বাক্যটা বিবৃতিমূলক বাক্য, ইংরেজিতে বলা হয় স্টেটমেন্ট। এখানে আপনি ইন্টোনেশনের সাহায্যে বাক্যটাকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করে ফেলতে পারেন। ইউ আর গোয়িং, যদিও বাক্যটা প্রশ্নবোধক নয়, কিন্তু আপনার রাইজিং টোন বলে দেবে যে আপনি শ্রোতাকে প্রশ্ন করছেন। সুতরাং একই বাক্য বিভিন্ন ইন্টোনেশনের উপর নির্ভর করে ভিন্ন অর্থ জ্ঞাপন করতে পারে, এমনকি আপনার মনের অন্তর্নিহিত ভাবটিকেও প্রকাশ করে ফেলতে পারে, অর্থাৎ রাগ, দুঃখ, ভালোবাসা, উদ্বেগ ইত্যাদি। এই পর্যন্ত আমরা দেখলাম স্পোকেন ইংলিশের জন্য মুখ্যত আমাদের কি কি জানা দরকার। আরও অনেক বিষয় যেমন অ্যাকসেন্ট, এগুলো স্পোকেন ইংলিশে একটা গুরুত্বপূর্ণ দিক, কিন্তু একটা ভিডিওতে সব আলোচনা সম্ভব নয়। তাই আমরা পরবর্তী ভিডিওতে সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তৈরি থাকুন। আপনার দিনটি শুভ হোক।